এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি আসলে ব্যক্তিগতভাবে কোনো বৈধ সরকারই মনে করি না। কেন বৈধ সরকার মনে করি না, এটার আমার কিছু ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে যে প্রথমত অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো সরকারের অস্তিত্ব বাংলাদেশের সংবিধানে নাই। একমাত্র যদি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে কোনো সরকার গঠিত হয়, সেটাই হচ্ছে একমাত্র বৈধ সরকার। তো সেই বিবেচনায় আমরা যদি ধরি, তাহলে ৭ জানুয়ারি ২০২৪ সালে যে জাতীয় নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনের পর যেই সরকারটা গঠিত হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, ওটাই হচ্ছে একমাত্র বৈধ সরকার বা সর্বশেষ বৈধ সরকার। তাপসী তাবাস্সুম উর্মি আজকে আমাদের প্রোগ্রামে। তো উর্মি, আমরা তোমাকে আমাদের প্রোগ্রামে অবশ্যই আগমন অভিবাদন দিয়ে আগমন জানাচ্ছি। আমরা তোমাকে স্যালুট করি। আমার প্রশ্নটা হচ্ছে তোমার নাম হচ্ছে তাপসী তাবাস্সুম। তাপসী সাধারণত তোমার আমাদের বাংলাদেশের সনাতন বাংলা যেটা বলা হয় সেটা থেকে আসে। তাবাস্সুম শব্দের অর্থ হচ্ছে গিয়ে হাসি, মোর স্পেসিফিকলি বলতে গেলে আল্লাহর হাসি। তো তোমার এই যে নামটা দুটো কালচারকে একসাথে আনার, এটা কোথা থেকে আসলো? এটা আসলে আমার মামা আমার এই নামটা দিয়েছিলেন, তাপসী তাবাস্সুম উর্মি। আর আমাদের ফ্যামিলিতে আসলে সংস্কৃতি চর্চা একদম অনেক আগে থেকেই আছে। যেমন আমরা ৩ ভাই বোন, আমাদেরকে শেখানো গান শেখানো হয়েছে, তবলা বাজানো শেখানো হয়েছে। তারপর আমার মামাও কিন্তু গান টান জানেন। সংস্কৃতি মনা থাকার কারণেই। আর আমার বাবা এবং আমার মামা লিটারেচার স্টুডেন্ট ছিলেন, ইংলিশ লিটারেচারের। তো ওই কারণেই হয়তো এই দুইটা কালচারের একটা সম্মিলন হয়েছে। তাপসী তাবাস্সুম, তাহলে আমরা বলতে পারি তুমি ধৈর্যশীল ভাবে হাসো। আচ্ছা, যাই হোক, তুমি একটা প্রশ্ন করছো যে তুমি বাংলাদেশের সংস্কার মনে একটা ফ্যামিলি থেকে আসছো। তোমার সাথে তো আওয়ামী লীগ দলের কোনো ডিরেক্ট কানেকশন নাই, আছে কি? না তুমি না, সরকারি কোনো কর্মকর্তা ছিলে? হ্যাঁ হ্যাঁ, আমার বাবা নিজেও তো সরকারি কর্মকর্তা ছিলেন। 2021-এ রিটায়ার করছেন, জেনারেল এডুকেশন ক্যাডারে ছিলেন। তো যে কারণে আমাদের পরিবারে মানে রাজনীতির কোনো সুযোগই নাই। আমার ভাই বোন কেউই রাজনীতির সাথে যুক্ত না। আমার মাও শিক্ষক। আমরা আসলে কেউই রাজনীতির সাথে যুক্ত না। আচ্ছা, তাহলে তুমি হচ্ছে বাংলাদেশের টিপিক্যাল মধ্যবিত্ত ফ্যামিলি, যার কাজ হচ্ছে হ্যাঁ হ্যাঁ সকালবেলা অফিসে যাওয়া, দুপুরবেলা বাসায় এসে ভাত হ্যাঁ, খাওয়া, একদম। ঘুমা। আর যদি রাজনীতি হ্যাঁ করতে হয়, রাজনীতি সোফাতে বসে হ্যাঁ, যতক্ষণ। ওই যে টিপিক্যাল মিলেনিয়াল বাচ্চারা যেভাবে বড় হয় আর কি, খুব স্ট্রিক্ট শাসনের মাঝে, কিন্তু স্ট্রিক্ট পূর্ণি, আমার শাসনের একটা মাঝে বড় প্রশ্ন হয়েছে। আছে। তুমি কি ধরো গত 10 মাসে যা ঘটছে, তুমি কি মনে করো যে বাংলাদেশ আওয়ামী লীগই এই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতার যে রাজনীতি, মুক্তিযুদ্ধের যে রাজনীতি, তাকে ধারণ করে, নাকি অন্য কোন দল তুমি মনে করো আছে যেটাকে ধারণ করে? না না না, প্রশ্নই আসে না। শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগই একমাত্র প্রো বাংলাদেশ পলিটিক্যাল পার্টি, একমাত্র প্রো বাংলাদেশ পলিটিক্যাল পার্টি। আমি আবারও এটা কোট করলাম। আর বাকি যেসব দল, বিশেষ করে অন্য দুটি দল, একটি দল দাঁড়িয়ে আছে বাঙালির রক্তের উপর, আরেকটি দল দাঁড়িয়ে আছে বঙ্গবন্ধুর রক্তের উপর। তো এটা তো আসলে প্রশ্নই আসে না। আর যে বাম দলগুলো, এটা স্বাধীনতার পর থেকেই আমরা দেখেছি যে বঙ্গবন্ধুর হাতকে শক্তিশালী করার বদলে বঙ্গবন্ধুকে শুরু থেকে অসহযোগিতা করে গেছে। অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করেছেন। তো মুক্তিযুদ্ধের পক্ষে থাকতে হলে তো বাংলাদেশের উন্নয়নের পক্ষে বা বাংলাদেশকে সামনে নিয়ে আগায় নিয়ে যাওয়ার পক্ষে থাকার কথা। তো বাম দলগুলো থেকেও আমি আসলে খুব একটা বেশি আশা করি না। একমাত্র আওয়ামী লীগই প্রথমত তো তারা স্বাধীনতা এনেছে, তারপর বারবার তারা স্বাধীনতা বিরোধী শক্তির কাছে চ্যালেঞ্জের মুখে পড়েছে, কিন্তু আবার বারবার ফিরে এসেছে। আবার হচ্ছে একমাত্র আওয়ামী লীগের হাত ধরেই দেশের যত উন্নয়ন কর্মকাণ্ড, আমি যদি বলি 99%ই মনে হয় আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে। ধন্যবাদ। কিন্তু উর্মি, আমি তোমার কথা ফেস ভ্যালু যদি তুমি নিতে পারছো, আমি যতদূর জানি, আমি যতদূর দেখছি ফেসবুক সে আমাদের নতুন যে জেনারেশন, আমি বলতে চাই জম্বি জেনারেশন, তারা অবশ্য দাবি করে তারা জেনারেশন জি, না, কিন্তু তারা আমিও তো জেন জম্বি বলি আসলে, যেহেতু ইমোশনাল ডেপথ অনেকটা কম আর কি। কিন্তু আমাদের এই যে জম্বি জেনারেশন বা জেনারেশন জি, অথবা আমি
আমি কোয়াইট শিওর আমাদের বাবা মারাও আমাদের জেনারেশনকে বলেছে যে অলস, আমরাও সেটা করছি। সো এখানে একটা ট্রেন্ডের ব্যাপার আছে, কিন্তু আমাদেরকে তো বলা হচ্ছে যে রাজনীতি মানেই হচ্ছে খারাপ, যারা রাজনীতি করে, যারা রাজনীতিকে ধারণ করে তার খারাপ লোক। আমাদেরকে আরো বলা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের জন্য একটি ক্যান্সার, বাংলাদেশের আওয়ামী লীগ খারাপ। এটা একটা জেনারেল পারসেপশন, তাই না? তোমার সেটাই বলা হচ্ছে ইন এন্ড আউট অন মিডিয়া এন্ড এভরিথিং এলস। তো তুমি এই বিষয়ে নতুন প্রজন্মকে কি বলতে পারবা? ধরো তুমি নতুন প্রজন্মের একটু কাছাকাছি আমার থেকে। আচ্ছা আচ্ছা, নতুন প্রজন্মকে আমি বলতে চাই যে কোন দলটা বাংলাদেশের জন্য ক্যান্সার এটা মন্তব্য করার আগে একটু পড়াশোনা করতে হবে। এজন্য আসলে অনেকটা ইনডেপথ পড়াশোনার দরকার আছে, ইতিহাস নিয়ে অনেকটা জানার দরকার আছে। আপনি যদি এখন একজন জেনজির কাউকে র্যান্ডমলি এনে বসায় দেন, তারা কিন্তু বাংলাদেশের ইতিহাস জানে না। ইভেন পড়াশোনা করে এরকম কাউকেও যদি এনে জিজ্ঞাসা করেন, আমাদের ইতিহাসের অ্যানালাইসিসটা করতে বলেন, ওভাবে করতে পারবে বলে আমার মনে হয় না। তো ক্যান্সার বলার আগে বুঝতে হবে আসলে ক্যান্সার কিনা, আর কোন কাজগুলো করলে একটা দল ক্যান্সার হইতে পারে একটা দেশের জন্য, এটাও অ্যানালাইসিস করার ক্যাপাবিলিটি থাকতে হবে। তাহলে আমরা তোমার সাথে আমি যদি কথা বলি, শেখ হাসিনার সময় আমরা নারীদেরকে ক্ষমতায়ন দেখেছি, তাই না? আমরা দেখেছি বাংলাদেশের নারীরা লার্জ সুপরিসর বিমানের ক্যাপ্টেন হচ্ছে, আমরা দেখেছি বাংলাদেশের নারীরা লেফটেন্যান্ট জেনারেল হচ্ছে, আমরা সুপ্রিম কোর্টের নারী বিচারপতি পেয়েছি, আমরা সিনিয়র সচিব পেয়েছি যারা নারী, আমরা পেয়েছি স্পিকার যিনি নারী, দেশের প্রধানমন্ত্রী অবশ্যই নারী ছিলেন, এবং নারীদের শিক্ষা আমি যতদূর জানি অবৈতনিক করা হয়েছিল তোমার গ্র্যাজুয়েট ডিগ্রি পর্যন্ত, যেটা অনেক দেশেই করা হয়নি। বাংলাদেশের তথা উপমহাদেশের সবচেয়ে নারী বান্ধব সরকার ছিল শেখ হাসিনা, সবচেয়ে নারী বান্ধব সরকার শেখ হাসিনা ছিল। আচ্ছা, এবং আমি আসলে অবাক হয়ে যাই যে নারীরা কিভাবে এই সরকার পতনের জন্য তারা আন্দোলন করলো, বা এত দূর এক্সটেন্টে তারা গেল। আমি আসলে এটা বুঝতে পারি না, হয়তো আমার সেই পরিমাণ বুঝার ক্যাপাসিটিও নাই। আচ্ছা, তোমাকে আমি একটা প্রশ্ন করি। ধরো 60 বা 70-এর দশকে আমার মা যখন ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন, তখন হয়তো হাতে গোলা কয়েকটা মহিলা বা তরুণী ঢাকা মেডিকেল কলেজে যাওয়ার সুযোগ পেত, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ পেত। তুমি যে ইতিহাসগুলো জানো বাংলাদেশের নারী বান্ধব সরকার সম্পর্কে, বাংলাদেশের স্বাধীনতার বাংলাদেশ আওয়ামী লীগের কি অবদান এবং অন্য কিছু, তুমি কিছু ইতিহাস পড়েছো, কিছু ইতিহাস জানো, এবং আমি যতদূর জানি, যতদূর তুমি আমাকে বলেছো আমাদের প্রি ইন্টারভিউটিতে, তুমি নিজেই নিজেকে শিক্ষা দিয়েছো, তাই না? তো এখন এই নতুন প্রজন্মকে ইতিহাস শিক্ষার ব্যাপারে তুমি কি বলবে? আসলে ইতিহাস শিক্ষার কোনো, আমি বলি যে শর্টকাট কোনো প্রসেস নাই, যে কোনো কিছু শেখার ক্ষেত্রে কোনো শর্টকাট প্রসেস নাই। প্রথমত আগ্রহটা থাকতে হবে। আমাদের বাংলাদেশের নাগরিক হিসেবে এই দেশের ইতিহাসটা জানা আমার জন্য তো ম্যান্ডেটরি, না হলে আমি কোন আদর্শের ভিত্তিতে বাংলাদেশের আমার জীবনটা কাটাবো। তো এটা একটা। আর হচ্ছে ইতিহাস জানার ইচ্ছা থাকলে অনেক অনেক সোর্স আছে, অনেক বইপত্র আছে। যেমন বঙ্গবন্ধুর যদি 3টা বই রেফার করি, কারাগারের রোজনামচা, তারপর অসমাপ্ত আত্মজীবনী, আমার দেখা নয়া চীন, তারপর মুনতাসির মামুনের আছে রাজাকার সমগ্র একটা বই আছে, যেখানে রাজাকারদের কর্মকাণ্ডের ব্যাখ্যা দেয়া আছে। তারপরে জামায়াতে ইসলামের অতীত বর্তমান ভবিষ্যৎ, এরকম শাহরিয়ার কবিরের বই আছে। অসংখ্য বই পাওয়া যাবে বাংলাদেশের ইতিহাস জানার ক্ষেত্রে, এবং ভিন্ন বক্তব্যের বইও আছে, চাইলে ওগুলোও পড়তে পারে। কিন্তু পড়তে হবে আসলে একটা সৎ ইন্টেনশনে, যে আমি আসলে সত্যটাই জানবো, নিরপেক্ষভাবে পড়তে হবে। যদি মনে এরকম থাকে যে না আমি, হ্যাঁ হ্যাঁ, না যদি মনে এরকম থাকে যে আমি পড়ে টরে শেষ পর্যন্ত বঙ্গবন্ধুকে ভিলেন বানাবো, এটা যদি শুরুতে ডিসিশন নেওয়া হয়ে থাকে, তাইলে ওই পড়ায় আসলে লাভ হবে না। ইতিহাস অ্যানালাইসিস করতে জানতে হবে। ধরেন বঙ্গবন্ধুর অবদান, এই যে আমার কাছে এই মুহূর্তে একটা বই আছে বঙ্গবন্ধুর ভাষণ, বঙ্গবন্ধুর ভাষণ, এই বঙ্গবন্ধুর ভাষণের কিছু সংকলন এখানে আছে। এটা যদি পড়েন, এটা পড়লেও উনার ইন্টেনশনটা কি ছিল অনেকটা
বোঝা যায়। এটা আমি খুবই আগ্রহ নিয়ে পড়ছিলাম আমি যখন ভাইবা দিলাম, এবং এখান থেকে বুঝতে পারবেন যে বঙ্গবন্ধুর কি লেভেলের ওনার ডেপথ ছিল, চিন্তা ভাবনার ডেপথ, উনি কতটা ইমোশনালি ইন্টেলিজেন্ট একটা মানুষ ছিলেন, আর দেশের জন্য কতটা ভাবতেন। মানে উনি কেমন এটা ফিল করেও পড়ার ব্যাপার আছে, খালি যুক্তি কুযুক্তি দাঁড় করায় একটা ডিসিশনে চলে আসা এইভাবে আসলে হয় না, ফিল করতে হয়। মানে পড়তেও হবে, ফিলিংও থাকতে হবে, আর গুড সোর্স থেকে, আসল সোর্স থেকে পড়তে হবে, নিরপেক্ষ ভাবে পড়তে হবে। এটাই হচ্ছে বর্তমান প্রজন্মের জন্য আমার পরামর্শ। আর বর্তমান প্রজন্মের আরেকটা সমস্যা হচ্ছে খুব ভার্চুয়াল লাইফ লিড করে। তো ভার্চুয়াল লাইফে থাকলে আপনার আসলে ইতিহাস জানতে ইচ্ছা হবে না, কারণ ইতিহাসের বই পড়া অ্যাকচুয়ালি বোরিং। কিন্তু আপনি যখন একটা ঠিক কাজ করতে যাবেন, ঠিক কাজগুলো আসলে বোরিংই হয় শেষ পর্যন্ত, কিন্তু তারপরেও সেটা করতে হয়। এটাই আমাদের টেস্ট আর কি। তো এটাই বলবো যে আপনার ভার্চুয়াল লাইফ থেকে সরে আসেন, ইতিহাস পড়েন এবং গুড ইন্টেনশন নিয়ে পড়েন। আচ্ছা, তুমি একটা প্রশ্ন বলছো যে যুক্তি কুযুক্তি এবং ইমোশনাল ইন্টেলিজেন্স এন্ড এভরিথিং এলস দ্যাট কামস ইন বিটুইন। তো আমরা যদি তোমার ইন্টেলিজেন্সের ব্যাপারে প্রশ্ন করি, তুমি যে প্রশ্নটা দিয়েছো বাংলাদেশের সংবিধান অনুযায়ী, যে সংবিধানে এখনো দেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর। আচ্ছা, তোমার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, তোমাকে চাকরিচ্যুত করা হয়েছে, অথবা তুমি এখনো সাসপেন্ডেড। তুমি ব্যক্তিগতভাবে, আচ্ছা, তুমি কি ব্যক্তিগতভাবে মনে করো যে তোমার যে পোস্টের প্রেক্ষিতে এসব করা হয়েছে সেটা তুমি বেআইনি কিছু করছো? না, আমি একদমই মনে করি না বেআইনি কিছু করছি। আমি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সংবিধান যা বলে আমি সেভাবেই কাজ করেছি। আমি কি এটা ব্যাখ্যা, হ্যাঁ, এটাকে আমি একটু ব্যাখ্যা দিব? হ্যাঁ, প্লিজ। একটু আমার সময় লাগবে, আমি একটু সময় নিয়ে এটা। You have all the time you need. আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে আমি একজন আসলে প্রজাতন্ত্রের কর্মচারী, ঠিক আছে? আমি যেহেতু প্রজাতন্ত্রের কর্মচারী এবং বাংলাদেশের নাগরিক, দুই কেসেই আমি কিন্তু সংবিধান মানতে বাধ্য, কারণ সংবিধান বাংলাদেশের সর্বোচ্চ আইন, এবং সংবিধানে বলা আছে যে অন্য কোনো আইন যদি সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় তাহলে সেটা বাতিল হিসেবে গণ্য হবে, বা অসামঞ্জস্যপূর্ণ অংশটুকু বাতিল হিসেবে গণ্য হবে। তো আমি প্রজাতন্ত্রের কর্মচারী এবং সংবিধান মানতে বাধ্য। এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি আসলে ব্যক্তিগতভাবে কোনো বৈধ সরকারই মনে করি না। কেন বৈধ সরকার মনে করি না, এটার আমার কিছু ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে যে প্রথমত অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো সরকারের অস্তিত্ব বাংলাদেশের সংবিধানে নাই। একমাত্র যদি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে কোনো সরকার গঠিত হয় সেটাই হচ্ছে একমাত্র বৈধ সরকার। তো সেই বিবেচনায় আমরা যদি ধরি তাহলে 7 জানুয়ারি 2024 সালে যে জাতীয় নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনের পর যেই সরকারটা গঠিত হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, ওটাই হচ্ছে একমাত্র বৈধ সরকার বা সর্বশেষ বৈধ সরকার। আচ্ছা, এখন হচ্ছে তারা বলতেছে যে তারা ডক্ট্রিন অফ নেসেসিটি ইউজ করে সংবিধানের 106 নম্বর অনুচ্ছেদে রেফারেন্স নিয়ে তারা এই মানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। এখানে আমার প্রশ্ন হচ্ছে যে ডক্ট্রিন অফ নেসেসিটি, এখানে নেসেসিটি কিসের নেসেসিটি? এটা হচ্ছে সরকারের নেসেসিটি, কারণ একটা সরকার শূন্যতা তৈরি হয়েছিল, আর একটা দেশ যেহেতু কোনো সরকার ছাড়া চলতে পারে না, সো একটা সরকার গঠন করতে হবে, এই নেসেসিটির কথা তারা বলছে। আচ্ছা, এই ডক্ট্রিন অফ নেসেসিটিটা কখন উদ্ভব হয়? এটা কি কোনো স্বাভাবিকভাবে উদ্ভূত কোনো নেসেসিটি, নাকি কৃত্রিমভাবে তৈরি করা নেসেসিটি? তো এই প্রশ্ন যদি আমি করি, তখন আমি যেটা বুঝি যে সংবিধানের 106 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ডক্ট্রিন অফ নেসেসিটি মানতে হলে আমার ওই যে স্বাভাবিকভাবে উদ্ভূত একটা নেসেসিটি তৈরি হতে হবে, যেটার আসলে আগে কখনো এরকম সিচুয়েশন হয় নাই। বর্তমানে খুবই একটা নতুন সিচুয়েশন হয়েছে। এই কেসে আমরা সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিতে পারি। আচ্ছা, আর যদি নেসেসিটিটা কৃত্রিমভাবে তৈরি করা হয়, অর্থাৎ এই যে সরকার শূন্যতা যে সৃষ্টি করা হলো, এটা যদি কৃত্রিমভাবে তৈরি করা হয় তাহলে তো সেটা কোনোভাবেই আসলে ডক্ট্রিন অফ নেসেসিটির আন্ডারে পড়ে না। সেটা কি হয়? সেটা হয় ষড়যন্ত্র। তো
আমরা যদি এখন দেখি যে আসলে 5 আগস্ট যে সরকার শূন্যতাটা তৈরি হলো সেটা আসলে স্বাভাবিকভাবে হয়েছিল নাকি ষড়যন্ত্রের মাধ্যমে হয়েছিল? তো এখানে আপনারা জানেন যে 2024 সালের 24 সেপ্টেম্বর ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভস এর একটা বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় আমি বলতে পারবো না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা যিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ঘোষণা করেন যে it is an amazing meticulously designed thing. It is not just that suddenly came. It is not like that. Very well designed. Even the leadership, which you do not know who are the leaders. তো উনি কিন্তু বলছেন এটা একটা মেটিকুলাসলি ডিজাইন থিং, মানে এই যে সরকার শূন্যতা তৈরি করা হয়েছে, সরকারকে উৎখাত করা হয়েছে, এটা একটা মেটিকুলাসলি ডিজাইন থিং। এরপর আসেন 26 অক্টোবর 2024 তারিখে একটা বেসরকারি টেলিভিশন ডিবিসি এর প্রযত্নে বাংলাদেশ একটা টক শো হয়। ওই টক শোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক আছে হাসিবুল ইসলাম, উনি স্বীকারোক্তি দেন এরকম যে এই বিপ্লবটা কোনো সংবিধান মেনে হয় নাই বা এই বিপ্লবটা কোনো আইন মেনে হয় নাই। যদি মেট্রো রেলে আগুন দেয়া না হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে এই বিপ্লবটা এত সহজে অর্জিত হতো না। তার মানে কি ওনারা তো স্বীকারোক্তি দিয়েই দিয়েছেন যে ওনারা মেট্রো রেলে আগুন দিয়েছেন, পুলিশদেরকে মারা হয়েছে, ফলে এটা আসলেই একটা মানে ষড়যন্ত্রের মাধ্যমে সরকার উৎখাত করা হয়েছে। এরপর আসেন আরো প্রমাণ হচ্ছে 22 নভেম্বর 2024 তারিখে বেসরকারি একটা টেলিভিশন নাগরিক টিভি, সেখানে একটা সাক্ষাৎকার প্রচারিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক হান্নান মাসুদ এই সাক্ষাৎকারটা দেয়। সে বলতেছে যে আমাদের একটা স্বপ্ন ছিল, আমরা জানতাম, আমরা ভাবতাম আমাদের হাত দিয়ে শেখ হাসিনার পতন ঘটাতে হবে। এর কার্যক্রম আমাদের 2020 সাল থেকে চলছিল। আমরা চাংখারপুলের একটা বাসায় থাকতাম। সে বলতেছে এই বাসাটাকেও জাদুঘর করা উচিত। এখানে সে, আসিফ মাহমুদ, নাহিদ ইসলামরা থাকতো এবং তারা বলতেছে যে এটা একটা বড় আন্দোলন, এই আন্দোলনকে তারা সেই স্ট্রাকচারই করছে, মানে হচ্ছে যে সমন্বয়ক স্ট্রাকচার, জেলায় জেলায় সমন্বয়ক। তো সে বলতেছে কোটা বিরোধী আন্দোলনের জন্য এরকম স্ট্রাকচার হয় না। তার মানে সে স্বীকার করে নিচ্ছে যে এটা আসলে কোটা বিরোধী আন্দোলন ছিল না, এটা ছিল আসলেই একটা সরকার পতনের আন্দোলন। এবং সে এটাও দাবি করতেছে যে 16 তারিখের আগে যদি সরকার দাবি মেনে নিত, তাহলে যে সংগ্রামটা আমরা শুরু করেছিলাম সেই সংগ্রামটা তো আর শেষ হয়ে যেত না, সেটা হয়তো পরবর্তী আরেকটা সুযোগের অপেক্ষায় থাকতো। মানে হচ্ছে সে তারা এটাকে একটা সুযোগ হিসেবে গ্রহণ করে, এটা একটা স্বাভাবিক কোটা বিরোধী আন্দোলন হিসেবে শুরু হয়েছিল হয়তো, কিন্তু এটাকে ক্যাশ করে তারা সরকার পতন করার ষড়যন্ত্র, যেটা তারা 2020 সাল থেকেই করতেছিল বা এরও আগে থেকে করতেছিল, সেটা তারা সেটাতে সাকসেসফুল হয়। তাহলে আমরা যেটা বুঝলাম যে এটা আসলে কোনো স্বাভাবিকভাবে সরকার শূন্যতা তৈরি হয় নাই, এটা একটা ষড়যন্ত্র ছিল। আচ্ছা, তো আমি যদি তোমার বক্তব্যটাকে ভাগ করে নিই, তুমি বলতে চাচ্ছ যে হ্যাঁ, সংবিধানের 106 অনুচ্ছেদটিতে যে ডক্ট্রিন অফ নেসেসিটি ব্যবহার করা হচ্ছে তা ব্যবহার করার অনুমতি সংবিধান দিচ্ছে, কিন্তু সেই অনুমতিটা আসবে একটা ন্যাচারাল ডিজাস্টার থেকে। সেই অনুমতিটা একটা কৃত্রিম ভাবে সৃষ্টি করা, তুমি দেশের রাষ্ট্রপতিকে মেরে ফেলে দেশের প্রধানমন্ত্রীকে মেরে ফেলেছে এই ধরনের কোনো কিছু তুমি করতে পারবে না। এটা হবে না। আচ্ছা, ধন্যবাদ। এখন তুমি একটা প্রশ্ন করেছো, বলছো যে এটা একটা মেটিকুলাসলি ডিজাইনড প্ল্যান, এবং সেই মেটিকুলাস ডিজাইন প্ল্যানে তোমার মেট্রো রেল অ্যাটাক করা হয়েছে, বাংলাদেশ টেলিভিশন করা হয়েছে। এখন তুমি নিজে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, তুমি জানো রুলস অফ এনগেজমেন্ট যেটা বলা হয় সেটা কিভাবে। তুমি কি আমাদেরকে বাংলাদেশ পুলিশের রুলস অফ এনগেজমেন্টটা একটু প্রাঞ্জল ভাষায় সহজভাবে বলতে পারবা যে তোমরা কোন মুহূর্তে সিদ্ধান্ত নিবা যে এখন লাঠি চার্জ করা হবে, কোন মুহূর্তে সিদ্ধান্ত নিবা এই মুহূর্তে গ্যাস মারা হবে, কোন মুহূর্তে সিদ্ধান্ত নিবা এই মুহূর্তে রাবার বুলেট মারা হবে? আচ্ছা আচ্ছা ভাই, আমি আসলে এই টপিকটাতে যাওয়ার আগে আমি একটু শেষ করতে চাচ্ছিলাম যে কেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আমি আসলাম যে ডক্ট্রিন অফ নেসেসিটি আসলে এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে না। আচ্ছা, অর্থাৎ ষড়যন্ত্রমূলকভাবে সরকার উৎখাত করা হয়েছে। এখন আমরা দেখি যে প্রধানমন্ত্রীকে আসলে পদত্যাগ করছিল কিনা, যে
পদত্যাগপত্রের উপর ভিত্তি করে একটা রেফারেন্স নেওয়া হয়েছিল বলে আমরা শুনতে পাই। তো মাননীয় প্রধানমন্ত্রী সাক্ষাৎকার তো পরবর্তী আমরা দেখেছি 5 আগস্টের পরে উনি সবসময় বলেছেন যে উনি পদত্যাগ করেন নাই, এবং মহামান্য রাষ্ট্রপতি উনি অক্টোবর মাসে একটা সাক্ষাৎকার দেন একটা ম্যাগাজিনে 2024 অক্টোবরে। তো সেখানে উনি বলেছেন উনি কোনো দালিলিক প্রমাণ পান নাই প্রধানমন্ত্রীর পদত্যাগের, অর্থাৎ যিনি পদত্যাগ করবেন তিনি বলছেন পদত্যাগ করেন নাই, আর যার কাছে পদত্যাগ করার কথা তিনি বলছেন তিনি পদত্যাগপত্র পান নাই। তার মানে আমরা কি বলতে পারি যে আসলে কোনো পদত্যাগপত্রই ছিল না। ইলেকট্রনিক আর প্রিন্ট মিডিয়ায় যেই পদত্যাগপত্রটা ঘোরাঘুরি করতেছিল ওটা একটা ভুয়া পদত্যাগপত্র ছিল, যে ভুয়া পদত্যাগপত্রের উপর একটা রেফারেন্স নিয়ে আসা হয়েছে। আচ্ছা, এরপর আমরা দেখি যে সুপ্রিম কোর্ট আসলে এরকম, সুপ্রিম কোর্ট তো আমরা জানি যে সংবিধানের রক্ষক এবং ব্যাখ্যাকারী। তো সুপ্রিম কোর্ট কি এমন কোনো আদেশ দিতে পারে কিনা যে যেটা অসাংবিধানিক, একেবারেই অসাংবিধানিক? সুপ্রিম কোর্ট কি সংবিধানের ঊর্ধ্বে? তা তো না। সুপ্রিম কোর্ট চলবে সংবিধানের আন্ডারে, সংবিধান বাংলাদেশের সর্বোচ্চ আইন। তো আচ্ছা, ধরে নেই যে হয়তো সুপ্রিম কোর্টের হাতে এই একটা মাত্রই ওয়ে ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পক্ষে মতামত দিতে হবে, এবং এটা একটা অসাংবিধানিক পন্থা হলেও এই একটা মাত্রই পদ্ধতি ছিল। তো সেটা ছিল কিনা, তার হাতে আর কোনো অপশন, সাংবিধানিক কোনো অপশন ছিল কিনা, এটা আমরা একটু দেখি। তো এটা যদি আমরা একটু ঘাঁটি তাহলে আমরা দেখতে পারবো যে সুপ্রিম কোর্টের হাতে একটা সাংবিধানিক পদ্ধতির পক্ষে মতামত দেওয়ার অপশন ছিল, সেটা হলো জরুরি ব্যবস্থা বা জরুরি অবস্থা ঘোষণা করা। কারণ আমরা জানি যে সারা দেশে তখন থানা আক্রমণ হয়েছিল, পুলিশ হত্যা হয়েছিল, অস্ত্র লুট, সব মানে পরিস্থিতি টোটালি নাজুক পরিস্থিতি ছিল। তো এমন নাজুক পরিস্থিতি ছিল যে ওই সময় দেশে জরুরি অবস্থা ঘোষণা করতেই হবে, এরকম একটা পরিস্থিতি। তো সুপ্রিম কোর্ট কেন জরুরি অবস্থার পক্ষে মত না দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মতো একটা অসাংবিধানিক প্রক্রিয়ার পক্ষে মত দিয়েছে, এইটা আমরা পাবো গত এই বছরের 23 জানুয়ারি, মানে 2025-এর 23 জানুয়ারি জনাব নাহিদ ইসলাম সে একটা ভেরিফাইড তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটা স্বীকারোক্তি দিয়েছেন যে তারা বলছে যে আমরা 3রা আগস্ট থেকে বলে আসছি আমরা কোনো সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নিব না। অর্থাৎ দেশের তখন চরম অরাজক পরিস্থিতি থাকা অবস্থায়ও সুপ্রিম কোর্ট জরুরি অবস্থা ঘোষণার মতো একটা সাংবিধানিক পদ্ধতির পক্ষে মত না দিয়ে তাদের চাপের কারণে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মতো একটা অসাংবিধানিক প্রক্রিয়ার পক্ষে মত দেয়। ঠিক আছে, মানে এটার রেফারেন্সের মাধ্যমেই অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর আমরা দেখি, আচ্ছা এবার আসি রেফারেন্সের কথাটাতে আসি। তো রেফারেন্সটা কিসের ভিত্তিতে হয়? একটা পদত্যাগপত্র যেটা আসলে কোনো অস্তিত্বই নাই, একটু আগেই বললাম যে প্রধানমন্ত্রী বলতেছেন তিনি পদত্যাগ করেন নাই, রাষ্ট্রপতি বলতেছেন তিনি পদত্যাগপত্র পান নাই, তো পদত্যাগপত্রই নাই। আর আরো যদি আমরা একটু দেখি যে আসলে এরকম কোনো রেফারেন্সই নাই, কারণ হচ্ছে যেই রেফারেন্সটার কথা বলা হচ্ছে যে 8 আগস্ট দেয়া হয়েছে, সেই সময় যিনি প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের আরেকজন বিচারপতি তারা দুইজন তো সময় ক্যান্টনমেন্টে ছিলেন। তো 8 আগস্ট কিভাবে সুপ্রিম কোর্টের একটা পূর্ণাঙ্গ বেঞ্চ বসে তারা কিভাবে এই রেফারেন্সটা দিল? সুতরাং এখানে আসলে এই সরকারটা অবৈধ হবে এই জন্য যে প্রথমত সরকারটা উৎখাত করা হয়েছে ষড়যন্ত্রমূলকভাবে, দ্বিতীয়ত অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধানে কোনো অস্তিত্ব নাই, তৃতীয়ত যে পদত্যাগপত্রের উপর ভিত্তি করে মানে এই সরকারটা গঠন করা হয়েছে সেই পদত্যাগপত্রই নাই। আর যদি পদত্যাগপত্র থাকেও সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী থাকবেন। সুতরাং এখন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, এটা। আর ফাইনালি যে রেফারেন্সের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেই রেফারেন্সই নাই। এই হচ্ছে আমার পক্ষে যুক্তি যে আমি কেন লিগ্যাল সাইডে আছি আর কেন হচ্ছে এই সরকারটা অবৈধ। ধন্যবাদ। তো আমি মনে হয় একটু ক্লিয়ার করতে পেরেছি। থ্যাংক ইউ উর্মি, আই থিংক ইউ মেড অল দ্য পয়েন্টস। আমরা একটু আগাই, একটু ডাক্তার বলেন তো কি অবস্থা নেক্সট? সো না উর্মি, আমি উর্মির যা বলছে আইনতভাবে আমি
সেগুলো শেয়ার করবে, আমরা এগুলো তোমার সেই অবস্থা 4 তারিখ আরেকটা প্রশ্ন ছিল ওই যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারের হ্যাঁ ম্যাজিস্ট্রেসি পাওয়ার, হ্যাঁ গুলি বর্ষণ বা আগ্নেয়াস্ত্রের ব্যবহারটা কিভাবে হবে। আচ্ছা ওইটা আমি একটু বলি। এটা পাওয়া যাবে যে বাংলাদেশের, এটা হচ্ছে পুলিশ প্রবিধান মালা বেঙ্গল 1943। এই যে এই বইটাতে আপনারা এই বইটাতে পাবেন, যারা দর্শক আছেন তাদের জন্য একটু দেখালাম। তো পুলিশ প্রবিধান মালায় 153 নম্বর প্রবিধানে বলা আছে যে ঠিক কোন কোন কেসে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে পুলিশ। তো এখানে 3টা কেসের কথা বলা আছে। একটা হচ্ছে ব্যক্তিগত আত্মরক্ষা বা সম্পত্তি রক্ষা, দ্বিতীয়ত হচ্ছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা, আর তৃতীয়ত হচ্ছে কোনো গ্রেফতারকৃত কেউ যদি পালায় যায় তাকে করার জন্য, ক্যাপচার করার জন্য। তো এই জুলাই আগস্টের টাইমটাতে মূলত ব্যক্তিগত আত্মরক্ষা আর বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রেই মূলত আগ্নেয়াস্ত্রের ব্যবহারটা হয়েছিল। তো এখানে আবার কথা আছে যে ঠিক কোন মুহূর্তে মানে কোন কোন বিষয়গুলো মেনে আসলে আগ্নেয়াস্ত্রের ব্যবহার করতে হবে। আগ্নেয়াস্ত্রের ব্যবহার হচ্ছে একটা চরম পন্থা, মানে শুরুতে যদি অন্য কোনোভাবে আপনি আপনার জীবন রক্ষা না করতে পারেন, শেষ মুহূর্তে গিয়ে আপনি আগ্নেয়াস্ত্র ব্যবহার করবেন বা গুলি বর্ষণ করবেন। আর আরেকটা হচ্ছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা। তো বেআইনি সমাবেশ মানে কি, যে কোনো এমন কোনো সমাবেশ যদি তৈরি হয় 5 বা তার চেয়ে বেশি মানুষ নিয়ে, যে সমাবেশটা জনসাধারণের শান্তি শৃঙ্খলা ভঙ্গের জন্য কারণ হয়ে দাঁড়াতে পারে, তো সেই সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ ম্যাজিস্ট্রেট বা পুলিশ দিতে পারে। এবং এই আদেশ দেওয়া মাত্রই ওই সমাবেশে যারা আছে তাদের মানে কর্তব্য হয়ে যায় যে সমাবেশ ছত্রভঙ্গ করবে। কিন্তু তারপরও যদি উচ্ছৃঙ্খল জনতা ছত্রভঙ্গ না হয়, তারপর আমরা স্টেপ বাই স্টেপ আর কি পদক্ষেপ নেই। যেমন প্রথমে ছত্রভঙ্গ হতে বলা হবে, সতর্ক করা হবে, এরপরও যদি কাজ না হয় তাদেরকে লাঠিচার্জ করা হবে যদি লাঠিচার্জের সুযোগ থাকে। এরপরও কাজ না হলে টিয়ার শেল নিক্ষেপ করা হয়, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়, বা জল কামান থাকলে জল কামান ব্যবহার করা হয়, বা এরকম অন্যান্য জিনিসপত্র ইউজ করা হয়। এরপরেও যদি ছত্রভঙ্গ না হয় এবং জানমালের ক্ষতির যদি আশঙ্কা থাকে, সেক্ষেত্রে উচ্ছৃঙ্খল জনতার উপর চরম পন্থা হিসেবে গুলি বর্ষণের আদেশ দেয়া হয়। আর এখানে গুলি বর্ষণের আদেশটা আসলে কে দিতে পারে, এটা বলা আছে পুলিশ প্রবিধান মালা 155 নম্বর অনুচ্ছেদে, মানে 155 নম্বর প্রবিধানে বলা আছে যে গুলি বর্ষণের নির্দেশ দিতে পারেন ওই স্থানে উপস্থিত ম্যাজিস্ট্রেট, অথবা যদি কোনো কারণে ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকতে পারে, সেক্ষেত্রে ওই সশস্ত্র পুলিশ ফোর্স যে আছে সেই পুলিশ ফোর্সের অধিনায়ক, সেই অধিনায়ক গুলি বর্ষণের নির্দেশ দিতে পারে। এটা হচ্ছে বলতে কি এসপি বা এসপি এই টাইপের লেভেলের কেউ নাকি একেবারে পুলিশ প্রধান? না না, পুলিশ প্রধান না, ওই যে সশস্ত্র পুলিশ ফোর্সটা, মানে ঘটনাস্থলে যে ফোর্সটাকে পাঠানো হয়েছে সেই ফোর্সে যে নেতৃত্বে আছে তিনি। আচ্ছা, তো উনি আমাকে একটা জিনিস ক্লিয়ার করবেন প্লিজ। আপনি বলছেন যদি জানমালের নিরাপত্তা হয়, ধরেন মেট্রো রেল যেভাবে অ্যাটাক হয়েছে, সেই মুহূর্তে আপনাদের রাবার বুলেটের মারার আপনারা মারতে পারেন, কারণ আপনারা জানমাল ক্ষতির আশঙ্কা করতে পারছেন। আপনি যে অর্ডারটা দিবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে, নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে অর্ডারটা দেওয়ার আগে কি আপনি প্রধানমন্ত্রীর সাথে কথাবার্তা বলবেন, প্রধানমন্ত্রীর অনুমতি নেবেন? আসলে এখানে অনুমতি না, অনুমতি আমার অনুমতি নিবে। আসলে এখানে আমি যদি ম্যাজিস্ট্রেট থেকে আমার অনুমতি নিবে আমার আন্ডারে যে পুলিশ ফোর্সটা আছে, এখানে আমার উপরে আসলে আর তখন কেউ নাই। তো আমরা তো শুনতেছি প্রধানমন্ত্রী নাকি সমস্ত গুলি করার না 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 না, প্রধানমন্ত্রী তো ম্যাজিস্ট্রেট না। প্রধানমন্ত্রী যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকে, তাহলে উনি যদি ওই ঘটনাস্থলে উপস্থিত থাকেন দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট হিসেবে, সেই ক্ষেত্রে উনি দিবেন। কিন্তু প্রধানমন্ত্রী তো ম্যাজিস্ট্রেট না, যিনি ম্যাজিস্ট্রেট ওইখানকার মানে ঘটনাস্থলের দায়িত্বপ্রাপ্ত উনি শুধু নির্দেশ দিতে পারেন। অথবা যদি কোনো কারণে ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকতে না পারে, সেই ক্ষেত্রে ওই যে সশস্ত্র পুলিশ ফোর্সটা যেখানে নিয়োজিত তাদেরকে যে নেতৃত্ব দিচ্ছে তিনি অর্ডার দিতে পারেন গুলি বর্ষণের। তো আমি যদি সেই প্রশ্নটা একটু এখন আরো একটু আগে বাড়াই, পুলিশকে খুন করে ঝুলিয়ে রাখা কি আপনি জানমালের নিরাপত্তা হিসেবে দেখবেন?
পুলিশকে যখন খুন করে ঝুলিয়ে রাখছে, পুলিশের উপর তো আইনগত দায়িত্ব হয়ে যায় যে সে তার ব্যক্তিগত আত্মরক্ষা করবে, এবং পুলিশ তখন গুলি করে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবে, এবং মৃত্যু পর্যন্ত যে ঘটাতে পারবে এটাও পুলিশ প্রবিধানে বলা আছে। মানে গুলিটা নিয়ন্ত্রিত হতে হবে, একদম যেই টার্গেটে গুলি করা কথা সেই টার্গেটেই করতে হবে, যাতে ক্যাজুয়ালিটি কম হয়, ক্যাজুয়ালিটিতে সবচেয়ে কমানো যায়। আর ব্যক্তিগত নিরাপত্তা, ধরেন পুলিশকে মারতে আসছে, পুলিশ তখন চাইলে তাকে গুলি করে হত্যা করতে পারে, এটার পারমিশন দেয়া আছে। এবং তারপরে অবশ্য একটা আগ্নেয়াস্ত্র যখন ব্যবহার করা হয় এরপরে একটা নির্বাহী তদন্ত হয়। তো তদন্তে আসলে দেখা হয় যে যুক্তিসঙ্গত কারণে গুলি করা হয়েছিল কিনা। তো এটা যদি মানে সরল বিশ্বাসে কেউ যদি গুলি করে যে সে বুঝতেছে তাকে হত্যা করতে আসতেছে, সে এখন আর কোনো উপায় নাই, সে গুলি করলো, এটা হচ্ছে সরল বিশ্বাসে গুলি করা। তো এখানে তার ভয় পাওয়ার আসলে কিছু নাই। আচ্ছা, আমার একটা প্রশ্ন ডাক্তার আমি উন্মুখী করতে চাই, যে এই যে নির্বাহী একটা তদন্ত হওয়ার কথা, তো বাংলাদেশের যতটা মানে খুন হলো, এই বলা হচ্ছে যে পুলিশের মাধ্যমে কোন মানে মার্ডারটা হয়েছে, তো এগুলার কি কোনো নির্বাহী তদন্ত হয়েছে বলে জানি আমরা? আমি তো জানি না, অ্যাটলিস্ট এরকম আমি নিজেও আসলে জানি না এরকম কোন নির্বাহী তদন্ত হয়েছে কিনা। আরেকটা হচ্ছে যে তদন্ত হলে তো ওই যে ময়না তদন্তের জন্য লাশ উত্তোলন করার কথা, তাহলে তো আবার লাশ উত্তোলন করতে দিবে না, লাশ উত্তোলন করতে দিবে না। আবার লাশ উত্তোলন যাতে না করা যায়, যেন তার আবার একটা কুযুক্তি দাঁড় করা আছে যে বঙ্গবন্ধুর লাশ কেন উত্তোলন করা হয়নি তার বিচারের ক্ষেত্রে, মানে তার হত্যাকারীদের বিচারের, যারা সে দায়িত্ব ছিল তারা সেটা করে নাই। এখন আচ্ছা, এখন আমি তোমাকে যদি আরেকটু যাই, তুমি যেহেতু আইনের মানুষ, তো 15 জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত, যদিও শেখ হাসিনা সরকারকে সামরিক অভ্যুত্থানের মধ্যে করা হয়েছে 4ই আগস্ট বা 5ই আগস্ট, 15 জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত একটা প্রজ্ঞাপন করা হয়েছে যে সেখানে দায় মুক্তি দেওয়া হয়েছে সবাইকে। তো এই যে পুলিশ আত্মরক্ষাতে গুলি ছুড়লে সেটা আইনত বৈধ, তোমার কথা মতো বুঝতে পারছি, কিন্তু যারা পুলিশকে খুন করে থানা জ্বালিয়ে দিয়েছে, মেট্রো রেল খুন করেছে, এটার দায় মুক্তি কিভাবে সম্ভব? এবং সেই দায় মুক্তির সাজা, যখন একটা আইনত সরকার আসবে তখন সেই দায় মুক্তির সাজা কি হতে পারে? এই দায় মুক্তি আসলে দিতেই পারে না, কারণ ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না, এটা আমরা জানি। ফৌজদারি অপরাধের বিচার যে কোনো সময়ই করা যায়। আর ইন্ডেমনিটি যারা দিয়েছে তাদের বিষয়ে তদন্ত করা হবে যে কেন তারা ইন্ডেমনিটি দিল, তারা এই ঘটনার সাথে কতটুকু যুক্ত আছে। তো তাদের যদি ঘটনার সাথে সম্পৃক্ততা প্রমাণ পাওয়া যায় তাহলে তাদেরও একই আইনে বিচার হবে। যে পুলিশ হত্যার যে অপরাধ, সেই অপরাধের জন্য তদন্ত হবে এবং বিচার হবে। তারা ইন্ডেমনিটি দিতে পারে না আসলে। আচ্ছা, তুমি যেহেতু ইতিহাসের ছাত্রী, আমি তোমাকে আরেকটা প্রশ্ন করি। 15ই আগস্টে শেখ মুজিব সপরিবারে হত্যা করার পরে, যেখানে 9 মাসের শিশু কিংবা 12 বছরের কিশোর রক্ষা পায়নি, মহিলা নারীদেরকে হত্যা করা হয়েছে অবিচারে, তারও একটা দায় মুক্তি দেওয়া হয়েছিল আমাদের সংবিধানের মাধ্যমে একটা প্রজ্ঞাপন জারি করে। তুমি কি সেই দায় মুক্তির সাথে এই যে 15 জুলাই থেকে 8ই আগস্ট, এটা যদি বিপ্লব হয়, দায় মুক্তির প্রশ্ন আসে কেন? তুমি কি সেটা আমাকে একটু বলবা? না, এটা আসলে আমার নিজেরও প্রশ্ন। যদি এটা বিপ্লবই হয় এবং ন্যায়সঙ্গত বিপ্লব হয়, তাহলে এই দায় মুক্তির প্রশ্ন কেন আসতেছে? এটা আসলে দায় মুক্তির প্রশ্ন আসতেছে কারণ তারা নিজেরাও জানে যে এটা একটা, তারা ফৌজদারি অপরাধ করেছে এবং তারা গ্রেভ ক্রাইম করেছে, একেবারে মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধ তারা করেছে। এবং কিছু কিছু সমন্বয়ক তো এটা ওপেনলি ফেসবুকে স্বীকারও করেছে, যেমন সোহেল আরিফ নামে একজন সমন্বয়ক আছে, এনসিপি সম্ভবত এখন। তো সে তো সরাসরি বলেছে যে সাভারের কোন থানায় নাকি তারা লুট করেছে এবং পুলিশ হত্যা করেছে, তারা স্বীকার করেছে। তো ওই ইন্ডেমনিটির সাথে 75-এর পরে ওই ইন্ডেমনিটির সাথে ইন্ডেমনিটির একটা সাদৃশ্য আছে। 75-এ ইন্ডেমনিটি কেন দেওয়া হয়েছিল? কারণ তারা জানে তাদের মানে বিচার হবে, এই জন্য ইন্ডেমনিটির মাধ্যমে সংবিধানে ওই ইন্ডেমনিটির আদেশটা সংযুক্ত করা হয়েছিল। আর তারা জানে যে সংবিধান তো সহজে পরিবর্তনশীল না, 2/3 ভোট লাগে। তো দায় মুক্তি দিয়েছে যাতে বিচার থেকে বাঁচা যায় বা মৃত্যুদণ্ড বা ফাঁসি থেকে বাঁচা যায়। তো এরাও এই কারণেই দায় মুক্তি দিয়েছে, কিন্তু এই দায় মুক্তি বেশি দিন থাকবে না। লেজিটিমেট গভর্নমেন্ট যখন আসবে তখন
এই দায়মুক্তি উঠিয়ে নেওয়া হবে এবং তাদের বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। তো আমি তোমাকে এখন একটা ঠিক কোয়েশ্চেন করি। 15 জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত তুমি বলছো যেসব সব অপরাধ সংগঠিত হয়েছে দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে এবং র্যাবের বিরুদ্ধে, কিছু কিছু ক্ষেত্রে সেনাবাহিনীর বিরুদ্ধে তার দায় মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু একই সময়ে আবার তোমার ইউনুস সরকার একটা ফরমাইশে জাতিসংঘ থেকে তার মানবাধিকার কমিশন রিপোর্ট পাবলিশ করেছে, যেখানে তোমার 762 বুলেটের উৎস নিয়ে এখনো কিছু জানা যায়। তো আমার প্রশ্ন হচ্ছে দুটো। এক নম্বর, তুমি নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলে, পুলিশ কি 762 বুলেট ব্যবহার করে? পুলিশের অস্ত্র ভান্ডার সম্পর্কে আমার সম্পূর্ণ আইডিয়াটা আসলে সত্যি বলতে নাই, কিন্তু আমাদের সাথে যে পুলিশ ফোর্স ছিল তারা আসলে রাবার বুলেট ব্যবহার করে, মোস্টলি রাবার বুলেট ব্যবহার করে। কিন্তু জীবন ধ্বংসকারী বা মানে হত্যা করার জন্য যেসব অস্ত্র, এগুলো তো আসলে থাকতে হবে পুলিশের কাছে, না হলে ওই যে বললাম যে ব্যক্তিগত আত্মরক্ষার জন্য মৃত্যু পর্যন্ত ঘটানো যেতে পারে। তো সেই সব কেসে লিথাল ওয়েপনও থাকতে পারে, কিন্তু মোস্টলি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা বা এইসব কেসে রাবার বুলেটই ব্যবহার করা হয়। পুলিশের কাছে তো স্নাইপার রাইফেল থাকার কথা না, স্নাইপার রাইফেল থাকার কথা না, স্নাইপার রাইফেল থাকার কথা। তাহলে 762 বুলেট তো স্নাইপার রাইফেলের বুলেট। স্নাইপার, হ্যাঁ, স্নাইপার রাইফেলের 7.62। তবে এই বিষয়ে একজন অভিজ্ঞ পুলিশ কর্মকর্তার সাথে যদি কথা বলা হয় সেটা আমার মনে হয় সবচেয়ে ভালো হবে, কারণ পুলিশের অস্ত্র ভান্ডার সম্পর্কে সম্পূর্ণ আইডিয়াটা আমার। আমি জাস্ট এখানে সংযুক্ত করে দিতে চাই, বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা, বেআইনি বাংলাদেশ সরকারের উপদেষ্টা, বেআইনি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তারপর বস্ত্র মন্ত্রণালয়ে ট্রান্সফার হয়ে গিয়েছেন। তিনি বলেছেন পুলিশের কাছে 762 বুলেট থাকেন না। খুব সম্ভবত ওনার নাম সাখাওয়াত হোসেন, তাই না? সাখাওয়াত হোসেন, হ্যাঁ, এবং তাকে পরিবর্তন করে দেওয়া হয়। আমি যতদূর বিশ্বাস করি যে মানে আপনি স্বাভাবিক দেখেন, সরকারের প্রতি এমনিতেই মানুষের আক্রোশ ছিল সেই টাইমটাতে, যেভাবেই হোক জঙ্গিরা জনগণের ব্রেইন ওয়াশ করে সরকারের প্রতি আক্রোশ তৈরি করেছে। তো তখন সরকার কেন চাইবে যে স্নাইপার রাইফেল দিয়ে মানুষ হত্যা করা বা আকাশ থেকে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু হত্যা করা, এগুলো তো সরকারের কাজ না। সরকারের কাজ তো মানুষের জানমাল রক্ষা করা, তাই না? তো এটা তো সরকার করে নাই, আমি বিশ্বাস করি এটা সরকার করে নাই। এটা আসলে যে জঙ্গি যারা ছিল, এখন এই যে কিছুদিন আগে এক বৈষম্য বিরোধী ছাত্র নেতার বাসা থেকে স্নাইপার রাইফেল পাওয়া গেছে, তো এরকম সার্চ করলে তো আরো পাওয়া যাবে। তারপর ওই যে মুগ্ধের যেই মৃত্যুটা, দূর থেকে কেউ গুলি করছে, সে হুট করে পানি বিতরণ করতেছিল, পড়ে গেছে, কিন্তু পুলিশ কোনো গুলি করে নাই। কিন্তু এখানে পুলিশের নামে এই আবু সাইদ, মুগ্ধ, এদেরকে নিয়ে এই আন্দোলনটা ক্যাশ করা হয়েছে। আমরা আবু সাইদের ভিডিওতে দেখেছি তিনি সম্পূর্ণ নিরাপদ আছে, কিন্তু কিছুক্ষণ পরে তিনি আমরা দেখেছি ঘাড়ের মধ্যে আঘাত পেয়ে ঘাড়ের মধ্যে এদিক দিয়ে রক্ত পড়ছিল, অনেকক্ষণ আগে থেকে রক্ত পড়ছিল, এবং পুলিশ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছিল আবু সাইদের যখন। এবং একই ঘটনা ঘটেছে মুগ্ধের ক্ষেত্রে। আমরা জানি না সেটা কিভাবে হয়েছে, দূর থেকে গুলি, আমরা সেই ভিডিওটাও দেখেছি, দূর থেকে গুলি এসে আছে। তো আমি সেকেন্ড প্রশ্নটাতে যাই। জাতিসংঘের, আমরা একটা পর্ব করেছিলাম জাতিসংঘের মানবাধিকার কমিশনের উপরে, আমাদের টেক টিম এবং অন্য যারা আছেন তারা এটার ডিটেল অ্যানালাইসিস আমাদেরকে দিয়েছিলেন, আমরা সেটার উপরে প্রেজেন্টেশন করছি। এখন তুমি 106 অনুচ্ছেদের মধ্যে সম্পূর্ণ কিছু আইনগত কথা বলেছো, এবং কেন বাংলাদেশ বর্তমান সরকার অবৈধ, কেন 106 অনুচ্ছেদ দিয়ে ব্যবহার করা যায় না, এখানে কেন ইউজ করা যায় না, কিভাবে ভুয়া এবং মেড আপ এবং ফ্রডুলেন্ট ডকুমেন্ট করে রেফারেন্স আনা হচ্ছিল সুপ্রিম কোর্ট থেকে। এখন জাতিসংঘের যে মানবাধিকার কমিশন, এটা কি বাংলাদেশের কোন কোর্টে বাংলাদেশের আইন অনুযায়ী অ্যাডমিসেবল? বাংলাদেশের কোন কোর্টে জাতিসংঘের যে মানবাধিকার কমিশন, এটা কি বাংলাদেশের আইনে কি বলে যে আমরা একটা বিদেশি রিপোর্ট অ্যাডমিস করতে পারবো এভিডেন্স হিসেবে? এটা একটা ডকুমেন্ট হিসেবে হয়তো ব্যবহার করা যেতে পারে, বাট এটার উপর তো সম্পূর্ণ রিলাই করা যাবে না। আমাদের নিজস্ব বিচার পদ্ধতিতে আমাদের নিজস্ব তদন্তটাই আসলে এখানে মেইন। তো আমরা তদন্ত না করে বলা যাবে না, তদন্ত না করে বলা যাবে না। আমরা তদন্ত না করে যদি জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্ট ব্যবহার করি, সেটা কি না 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 না, এটা ব্যবহার করে ফাঁসি দেওয়া যাবে না। আমাদের তো নিজস্ব বিচার প্রক্রিয়া আছে।
এই প্রত্যেকটা স্টেপ আমাদের ফলো করতে হবে। এই রিপোর্টে কিন্তু বলা আছে যে এটা বিচারে ব্যবহারযোগ্য নয়। This report itself says it cannot be used for legal cases. তো কিন্তু তাহলে আমাকে একটু, আমি তো আইনের ছাত্র না তাপসীর মতো, আমাকে তাহলে একটা জিনিস বোঝো, আমাদের বেআইনি প্রধান উপদেষ্টা এই জাতিসংঘের মানবাধিকার কমিশন নিয়ে অনেক বড় বড় কথা বলছেন, তোমরা বলছো এটা বিচারের কাজে ব্যবহার করা যাবে না। এই মানবাধিকার কমিশনের রিপোর্ট ব্যবহার করে তাজুল ইসলাম আবার বিচারের আগে একটা ক্যাঙ্গারু কোর্ট চালু করে ফেলেছে তারা। হ্যাঁ সেটাই তো, আমাকে তোমরা ইউ গাইস ক্যান হ্যাভ বোথ সাইড অফ দ্য আর্গুমেন্ট। তোমরা আমাকে বলতে পারো না যে এটা যে বিচার ব্যবহারযোগ্য না, আবার তাজুল সেটা ব্যবহার করছে। তো আমাকে একটু বুঝায় বলো কি ঘটতেছে তাহলে। এখানে আসলে টোটাল একটা কি বলবো সার্কাস হচ্ছে, এটা কোনো বিচার হচ্ছে না, এটা একটা সার্কাস হচ্ছে। আর এখানে একটা প্রতিশোধ নেওয়া হচ্ছে আর কি, একদম ক্লিয়ারলি। ওরা তো বলতে পারতেছে না যে আমরা প্রতিশোধ নিব, ওরা এই ওদের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সরকার উৎখাত করে মোট কথা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যারা আছেন নেতাদের ফাঁসির ব্যবস্থা করবেন, কারণ তাদের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার মাধ্যমে। তো আর ওরা যে বলতেছে যে মানবাধিকার কমিশনের রিপোর্ট, এটা আমি জানি না আসলে ওরা কোন ভিত্তিতে এটা বলে, যেখানে রিপোর্টের মধ্যেই লেখা আছে যে এটা ব্যবহারযোগ্য না। আর নর্মাল কমন সেন্সও তো এটা বলে, আইনও বলে যে এটা ব্যবহারযোগ্য না। এটা সাধারণ আরেকটা ডকুমেন্ট হিসেবে আপনি জাস্ট পড়তে পারেন যে আচ্ছা এরকম এরকম বলা আছে, ঠিক আছে আমরা তদন্ত করে দেখি এখানে আসলে সত্য ঘটনাটা কি। ফাইনালি আমাদের তদন্তটাই, আমাদের বিচার প্রক্রিয়ার তদন্তটাই এখানে মেইন ডকুমেন্ট বা মেইন তথ্য প্রমাণ, ওটা কোনো তথ্য প্রমাণ না। আর হচ্ছে হ্যাঁ আচ্ছা, আমি যেটা একটা জিনিস বলছি, এই রিপোর্টটাতে আমাকে এইমাত্র টেকনিক্যাল টিম জানিয়েছে যে কে কাকে কেন কিভাবে মেরেছে সে ব্যাপারে কোনো তথ্য নেই। বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার কমিশনের সাথে এই ব্যাপারে কোনো যোগাযোগ করেনি, র্যাব এবং পুলিশের সাথে তাদের ব্যাপারে কোনো আলোচনা হয়নি। হ্যাঁ, তার যোগাযোগ করেনি এবং তারাই ইনফরমেশন দিয়েছে নাকি। আচ্ছা, ধন্যবাদ উর্মি। আমি একটা জিনিস বলতে চাইছি, তুমি একজন চরম পেশাদার পারসন। তুমি আমার ধারণা তুমি যে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছো এবং তুমি যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ার সিদ্ধান্ত নিয়েছো, সেটা একটা যুক্তির উপরে বেস করে, দেশের সংবিধানের উপরে বেস করে, তুমি আবেগের উপরে কাজ করনি। যদিও তুমি যেটা করেছো সেটা একটা বিশাল ত্যাগ। আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমি জানি চাকরিটা কতটা ইম্পর্টেন্ট তোমার ব্যক্তিগত জীবনের জন্য, তোমার পরিবারের জন্য। তুমি সেই বিশাল আত্মত্যাগটা স্বীকার করেছো দেশের লাল সবুজের পতাকা উড়িয়ে তোলার জন্য। So I can only salute you. Thank you so much. Thank you. আচ্ছা, উর্মি আবার কথা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আবার কথা। আর আমাদের সাথে যোগাযোগ করবে অবশ্যই। অবশ্যই। Thank you so much. Thank you. Thank you সবাইকে আসসালামু আলাইকুম। যারা দেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে দেখার জন্য। আমার জন্য সবাই দোয়া করবেন, ভাইয়া আপনারা দোয়া করবেন, দর্শক আমার জন্য দোয়া করবেন। Thank you so much. জি হ্যাঁ, আসসালামু আলাইকুম। Okay, bye.